এই যে তাকদার হেরিটেজ বাংলো নাম্বার 3। আর চারদিকটা দেখতে পাচ্ছ পুরো মেঘে মেঘ। জিনিস চোখে পড়লো, এই ফুলটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। তোমরা চাইলে এখানে আসতেই পারো, এই যে প্রিয় মানুষের সাথে এখানে দুদিন কাটাতেই পারো। ফ্রেন্ডস, এই যে ওপেন করলাম চিকেন তন্দুরি বা চিকেন বারবিকিউ, খেয়ে টেস্ট করে দেখি। সাথে দিয়েছে পেঁয়াজ, দারুণ হয়েছে দারুণ। তাকদা তো মেঘেরই রাজ্য, তাই জন্য একটু ব্রিটিশরা এখানে মিলিটারি এরিয়া পেতেছিল যাতে দস্যুরা এখানে স্পট না করতে পারে। সেই সময় থেকে এখানে বরাবরই মানে 100 দিনের মধ্যে 99 দিনই এখানে মিস্ট থাকে, মানে একদম কুয়াশাচ্ছন্ন। একসময় দার্জিলিং ছিল সিকিমের অন্তর্গত। তখন সিকিমে রাজার শাসন চলছে। একদিন হঠাৎ সিকিমকে নেপাল আক্রমণ করলো। তখন মাঠে নামলো ব্রিটিশ সৈন্য। তারা নেপালের সৈন্যকে পরাজিত করলো এবং নেপাল দ্বারা অধিগ্রহণ করা জায়গাগুলো সিকিমকে ফিরিয়ে দিল। এরপর 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিকিমের রাজার থেকে দার্জিলিংকে লিজে নিল। আর তারপর থেকেই দার্জিলিং পাহাড়ের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ বাংলো গড়ে উঠল। এমনই কিছু ব্রিটিশ বাংলো দেখা যায় দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি গ্রাম তাকদাতে, যেগুলো এখন হয়ে উঠেছে ট্যুরিস্টদের থাকার সেরা জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ের এক অফবিট পাহাড়ি গ্রাম হলো এই তাকদা। এখানে প্রায় 100 বছর আগে ছিল ব্রিটিশদের মিলিটারি ক্যান্টনমেন্ট। চারপাশে আজও দেখা যায় সেই ব্রিটিশ আমলের হেরিটেজ বাংলো, আর অনুভব করা যায় সেই পুরনো কলোনিয়াল ফিল। তাকদা গ্রামটা প্রায় সবসময় কুয়াশার চাদরে ঢাকা থাকে। চারদিকে ঘিরে রয়েছে পাইন, সিদার আর অসীম চা বাগান। আজকের ব্লগে আমি ঘুরে দেখাবো এই তাকদা গ্রামটাকে, আর তোমাদের সাথে শেয়ার করব তাকদাতে এক রাত হেরিটেজ বাংলোতে থাকার অভিজ্ঞতা। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের ব্লগটা। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট দার্জিলিং 2025 সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 13ই মার্চ 2025 শুরু করতে চলেছি আবার একটা নতুন জার্নি। আজকে গতকাল আমরা এনজিপিতে চলে এসেছিলাম, হাওড়া থেকে এনজিপি শতাব্দী করে আমরা ছিলাম এই তিরুপতি লজে। আমাদের গাড়ি চলে এসছে, এখন যাচ্ছি দার্জিলিংয়ের কিছু অফবিট প্লেস এক্সপ্লোর করতে। আজকে যাচ্ছি তাকদাতে আমরা হেরিটেজ বাংলোতে থাকবো। সো ব্লগটা খুব এক্সাইটিং হতে চলেছে। ব্লগটা এখনই শুরু করছি সকালবেলা। এখন সকালের পরিবেশটা মোটামুটি হালকা মেঘলা আছে, দেখা যাক পাহাড়ে কী হয়। কাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। চলো এখন গাড়িতে উঠি, তারপর ড্রাইভার দাদার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা এই ড্রাইভার দাদার সাথে আগেও ঘুরেছি, চলো গাড়িতে ওঠা যাক। তো ফ্রেন্ডস, এনজিপি থেকে বেরিয়ে গেছি গাড়ি করে। এখন বর্তমান তাপমাত্রা 22 ডিগ্রি। ওয়েদারে দেখাচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি হলেও হতে পারে, তবে মনে হচ্ছে না অতটা বৃষ্টি হবে। হালকা মেঘলা আছে, সকালে যতটা ছিল এখন অতটাও নেই। এখন আজকে আমরা সেবক হয়ে 27 মাইল হয়ে তাকদা যাব। প্রথমে যাচ্ছি তাকদা হেরিটেজ বাংলো। চলো ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা এখন সেবক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দুপাশেই এখন জঙ্গল, সেবক জঙ্গল, এরপরে পড়বে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মহানন্দা জঙ্গলের পর সেবক ব্রিজ ক্রস করব। এখন এই পুরোটাই কিন্তু মাঝে মাঝে রাস্তায় লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে ভাগ্য ভালো থাকলে এলিফ্যান্ট দেখলেও দেখতে পারি। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন দেখো। তবে কোনোবারই এলিফ্যান্ট বুনো হাতি দেখার সৌভাগ্য হয়নি আমাদের এই নর্থ বেঙ্গল বা ডুয়ার্সে এসে, বাট জিম করবেটে কিন্তু দেখেছিলাম। লিঙ্ক আমি প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও। জিম করবেটটা হেভি ছিল। জঙ্গল পেরিয়ে এসে আমরা একটু একটু করে পাহাড়ি পথ ধরে উঠে যাচ্ছি পাহাড়ের বুকে। সেবকের একটু আগে থেকেই আমাদের সাথে সঙ্গী দিল তিস্তা নদী। ফ্রেন্ডস, আমরা এখন সেবকের একটু আগে আছি, চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। সকাল থেকে একটু কিছু খাওয়া হয়নি, এই ব্রেকফাস্ট করতে চলে এসেছি চাসুম রেস্টুরেন্ট। ফ্রেন্ডস, চলে এসেছি এখন চাসাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। অর্ডার দিয়েছি আলুর পরোটা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, খুব সুন্দর বেশ।
ফ্রেন্ডস নিয়ে নিয়েছি এখানে আলুর পরোটা, আচার আর দই দিয়ে দিয়েছে আমাদের। আচার আলু পরোটা বেশ খেতে ভালো। এখানে একটাকে 4 পিস করে, ভালো হয়েছে। সেবকের একটু আগে মানে প্রচুর রেস্টুরেন্ট আছে ভালো ভালো। ফ্রেন্ডস এই যে চাসাম রেস্টুরেন্ট, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আলুর পরোটাটা মোটামুটি ছিল, তার সাথে একটা করে গুলাব জামুন নিলাম, দারুণ ছিল গুলাব জামুনটা, সত্যি ভালো। আর ওইদিকে পাহাড়, হালকা হালকা কুয়াশা। ওই যে সেবক স্টেশন দেখতে পাচ্ছ, ওই যে সেবক স্টেশন। আর একটু সামনে গেলেই আমরা সেবক রেল লাইনটা ক্রস করব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, উঠে গেছি গাড়িতে, এই যাচ্ছি এখন এই সেবকের রেল গেট পেরোচ্ছি। রেল গেট আটকানো মানে একটা ট্রেন যাবে। ফ্রেন্ডস এই সেবকের রেল গেটে দাঁড়িয়ে আছি, তাই গাড়ি থেকে নেমে চলে এলাম ট্রেনটা যেটা আসবে তার একটা গ্লিমস নিতে, যদিও এটা মালগাড়ি। পেছনেও একটা ইঞ্জিন আছে যেটা ঠেলছে। খাট সেকশন তো। ফ্রেন্ডস নেমে গেছিলাম গাড়ি থেকে, আবার ছুটতে ছুটতে চলে এলাম, গেট খুলে দিয়েছে। তোমাদের সামনে গিয়ে ট্রেনটা দেখলাম। আমি ভেবেছিলাম কাঞ্চনকন্যা হবে, কিন্তু এটা একটা গুডস ট্রেন গেল। কাঞ্চনকন্যা একটু পরে আছে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এলে শিলিগুড়ি পর্যন্ত বা মাল জংশন পর্যন্ত, নিউ মাল জংশন, এই রাস্তা দিয়ে যায়, খুব সুন্দর লাগে। ওটারও ভ্লগ একদিন আসবে। এই যে এটা সেবকের শিব মন্দির, এই যে এদিক দিয়ে যেতে হয়। আর ওই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, করোনেশন ব্রিজ। সেবকের করোনেশন ব্রিজ। ফ্রেন্ডস আমরা তাকদা যাওয়ার পথে কিছুটা আগে বেঁকে গিয়ে আমরা এখন যাচ্ছি তিস্তা রিভারে, মানে রাফটিং করতে। এখন তিস্তা রিভার খুবই শান্ত আছে, তাই আমাদের ড্রাইভার দাদাও বললো যে এখন রাফটিং করলে কোনো মানে রিস্কের কিছু নেই, একদম সেফ। তাই আমরা রাফটিং করতে যাচ্ছি। চলো রাফটিংটা এবার এই ব্লগে থাকছে, বিশাল মানে দারুণ হতে চলেছে, দেখতে থাকো ব্লগটা। আর পাশেই তিস্তা নদী, এখন খুবই শান্ত হয়ে গেছে তিস্তা নদী। ওই যে 2023 অক্টোবর মাসে যখন সেই একটা হরকাবান এসেছিলো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এসব রাস্তা সব জলে ছিল, জলের তলে, মানে এতটা জলের লেভেল ছিল, মানে বিশাল তখন খরস্রোতা, এবং তখন বুঝতেই পারছো এখন সেই তিস্তা নদী কি শান্ত। উত্তরবঙ্গ আর সিকিমের পাহাড়ি বুকে বেয়ে চলে তিস্তা নদী। চারদিকের পাহাড়, কুয়াশায় ঢাকা জঙ্গল আর মাঝ দিয়ে ছুটে চলা সাদা ফেনায় মোড়া স্রোত। আজ আমরা নামছি সেই তিস্তার জলে হোয়াইট ওয়াটার রাফটিং করতে। রাফটিংয়ের সময় নিজে হাতে ভ্লগ করাটা খুবই রিস্কি, একটু এদিক ওদিক হলেই ক্যামেরা পুরো জলে। তাই আমরা ভিডিওগ্রাফির দায়িত্বটা গাইডের ওপরই ছেড়ে দিলাম। আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল রাফটিংয়ের বুকিং কাউন্টারের সামনে। দু ধরনের রাফটিং আছে, শর্ট আর লং। প্রথমবার বলে আমরা শর্ট ডিউরেশনের রাফটিংটাই চুজ করলাম। বুকিং কাউন্টার থেকে রাফটিং যেখান থেকে শুরু হবে সেই পর্যন্ত ওদেরই একটা জিপ গাড়িতে করে আমাদের নিয়ে গেল, সাথে একজন গাইডও গেল। রাফটিং শুরুর আগে আমাদের লাইফ জ্যাকেট পরে নিতে হলো, আর তার সাথে দিয়ে দিল একটা করে পেডেল। আমাদের ভালো করে বুঝিয়ে দিল যে পেডেলটা কিভাবে অপারেট করতে হবে। যেমন গাইড যখন বলবে ব্যাক পেডেল, তখন প্যাডেলটাকে পেছন থেকে সামনে পর্যন্ত টেনে আনতে হবে জলের মধ্য দিয়ে। আর যখন বলবে ফ্রন্ট প্যাডেল, তখন ঠিক এর উল্টোটা, মানে সামনে থেকে পেছন। আর বলে দিল যে গাইড কখন কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে। কিছুটা মনে ভয় আর উত্তেজনার সাথে শুরু করলাম রাফটিং। গাইড দাদা ইনস্ট্রাকশন দিতে লাগলো। মোটামুটিভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারলাম, তবে জলের স্রোতের সাথে রাফটিং করার উত্তেজনায় প্রায় সময় সেই গাইডের দেওয়া ইনস্ট্রাকশনগুলো মিস হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম একেবারে তিস্তার মাঝখানে।
সামনের দিকে দেখতে পেলাম শুধু ফেনায় মোড়া ঢেউ আর পাথর। আমাদের বোট যখন এক একটা ঢেউ পেরিয়ে লাফিয়ে উঠছিল, তখন বোটে থাকা সবার চিৎকার, হাসি আর ভীতিকর উত্তেজনা সব যেন একসাথে মিশে যাচ্ছিল। একদিকে ছিল সবুজ পাহাড়, অন্যদিকে নদীর গভীর গর্জন। মনে হচ্ছিল যেন তিস্তা তার নিজের গল্প নিজেই বলে যাচ্ছে। ओके बैक पैडल बैक बैक, पीछे से आगे। हाँ अभी कीजिए, सभी कीजिए, हाँ बैक पैडल कीजिए सभी, जोर से। ओके गाइस डोंट माइंड, ठीक है। ये मेरी तरफ से छोटा सा वेलकम, ठीक है। सभी को मेरी तरफ से छोटा सा वेलकम। ओके ओके स्टॉप, रुक जाओ। ओके कैसा लग रहा है सभी को? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। সুন্দর। পাহাড়ি নদীতে, এই খরস্রোতা নদীতে একটা নতুন এক্সপেরিয়েন্স। দারুণ লাগছে, কোনো ভয় নেই। দারুণ, ভয় দারুণ, লাগবে কিন্তু তারপর কোনো ভয় নেই। যে আমরা গঙ্গাতে বোটিং করে অভ্যস্ত, মানে বোটে চড়ে অভ্যস্ত, সমতল ভূমির ওপর দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে, কিন্তু এটা পাহাড়ি খরস্রোতা নদী তিস্তা, তার উপর দিয়ে এই যে র্যাফটিং, এটার একটা মজা সত্যি অতুলনীয়। এটা একটা অন্য এক্সপিরিয়েন্স, ভীতিকর সৌন্দর্য এর মধ্যে। और गाइस ও কি যাবে? हेलो, अभी हम लोग जिस रिवर में राफ्टिंग कर रहे हैं, ये दो स्टेट का बॉर्डर रिवर है, ठीक है। जो ये साइड का दिख रहा है ये साउथ सिक्किम, साउथ सिक्किम और जो ये साइड का दिख रहा है ये वेस्ट बंगाल। बंगाल। और ये रिवर बॉर्डर रिवर है। ये साउथ सिक्किम। यस हाँ, और ये रिवर का स्टार्टिंग पॉइंट है गुरुदोम्बा लेक से आता है। ये चाइना बॉर्डर के पास से आइस मेल्ट होके आता है, और ये रिवर का एंड पॉइंट है नीचे ब्रह्मपुत्र में। ये फॉरवर्ड, आगे से पीछे, हाँ फॉरवर्ड, ভাই ভয় তো জীবনের সঙ্গী। हाँ दौड़ के आगे जीते। ফ্রেন্ডস, আমাদের রিভার রাফটিং হয়ে গেছে। এই সামনে যে কাউন্টারটা ওইখানে, ঠিক ওইখানটাই, ওখান থেকে আমরা বুকিং করলাম। আমাদের 4,000 টাকা 4,500 টাকা লাগলো রিভার রাফটিংয়ে, 5 জন গেছিলাম। আর গোপ্রোর ভিডিও আর এসএলআর মানে ডিএসএলআর এর ভিডিও নিয়ে লাগলো 3700। টোটাল এই নিয়ে আমাদের হয়ে গেছে। ফটোগুলো নিয়ে নিয়েছি আমার মোবাইলে, পরে এডিটের সময় সুন্দর করে সাজিয়ে দেবো। নিজের ক্যামেরায় করতে পারিনি, কিন্তু গোপ্রোতে মানে ওদের গোপ্রো আর ওদের এসএলআরে ওরা তুলে নিয়েছে। এবার চলো গাড়িতে যাই, আরও কিছু স্পট আছে চাকদা যাওয়ার পথে, সেগুলো কভার করে নিই। এখনকার অডিওটা হয়তো ভালো লাগছে না, কারণ আমি মাইক ইউজ করছি না, আমি গাড়িতে উঠে সেট করে মাইক ইউজ করছি। আর এখন আমি প্রায় পেছন দিকটা ভিজে গেছে, রাফটিংটা দারুণ লাগলো। এর রিভিউটা আমি পরে দিচ্ছি, এখন দেরি হয়ে যাচ্ছে, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই ছিল তিস্তার বুকে আমাদের আজকের রাফটিং জার্নি। আমার খুবই ভালো লেগেছিল। উত্তরবঙ্গ বা সিকিম ঘুরতে এলে হাতে সময় থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো এই তিস্তা নদীতে রিভার রাফটিং। রিভার রাফটিংয়ের মজা উপভোগ করে আমরা রওনা দিলাম তাকদার পথে। পথে আমরা দেখে নেব তাকদার দুটো সাইট সিন। প্রথমে পড়বে তিস্তা ভ্যালি টি গার্ডেন। ফ্রেন্ডস, আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন এর মধ্যে দিয়ে ক্রস করছি। এই তিস্তা ভ্যালি টি গার্ডেন, এরপরে রংলিয়া টি গার্ডেন আসবে। এইগুলো হচ্ছে তাকদা বা তিনচুলে লামাহাটা একটা সাইট সিন। আমরা আগে করেছিলাম, এবারে আমরা লামাহাটা তিনচুলে ওই দিকটা যাচ্ছি না বলে আজকে এটা দেখাচ্ছি না। তবে এখন আমরা তিস্তা ভ্যালি টি গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরে আসবে রংলিয়া টি গার্ডেন। এই হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। তোমরা তাকদা এলে এগুলো সাইট সিনে করতে পারো। এবারে আমরা করব না, পরে আবার তোমাদের দেখাবো। এই যে দেখো তিস্তা ভ্যালি, এই যে রংলিয়া টি গার্ডেন। আমরা এখন রংলিয়া টি গার্ডেনের ভেতর দিয়ে যাচ্ছি। এতক্ষণ না, কিছুক্ষণ আগে পেরিয়ে এলাম তিস্তা ভ্যালি টি গার্ডেন। এবার হচ্ছে রংলিয়া টি গার্ডেন। এগুলো আমি সব পরে কভার করবো। এগুলো নিয়ে তো ডেডিকেটেড ব্লগ না, আজকে ডেডিকেটেড ব্লগটা হচ্ছে তাকদার হেরিটেজ বাংলো। কেমন হয় সেটা, আগে তাড়াতাড়ি যাচ্ছি। আর এখন বেজেও গেছে প্রায় 4টের কাছাকাছি, 3:30 পৌনে 4টে বাজতে চললো, এখনও লাঞ্চ করা হয়নি। তো আগে গিয়ে লাঞ্চ করব, তারপর সব তোমাদের
ইয়েটা দেখাবো, মানে টাকদা হেরিটেজ বাংলোর পুরো ব্রিটিশ আমলের যে জিনিসটা পুরোটা ওটা দেখাবো। এখন আর এই রংলি আর টি গার্ডেনে নেমে সময় নষ্ট করছি না, এটা ডেডিকেটেড ব্লগ পরে আসবে। এখানে সময় থাকলে ড্রোন শট নিলে দারুণ লাগতো, তবে এখন সময় নেই, ওইটা ডেডিকেটেড ব্লগ অন্য সময় দেবো। আপাতত এই দেখে নাও, এটা এই টাকদা তিনচুলে লামাটা থাকলে একটা সাইট সিন হিসেবে করতে পারো। মানে আরও সাইট সিন আছে, যেমন ওদিকে আছে গুম্বাদারা ভিউ পয়েন্ট, লামাটা ইকো পার্ক, ত্রিবেণী ভিউ পয়েন্ট, লাভার্স মিট ভিউ পয়েন্ট, লোপচুটি গার্ডেন, এগুলো আমরা আগের বছর কভার করেছিলাম। সে তার ব্লগ এবার এই সিরিজে থাকছে না, অন্য কোনো সিরিজে থাকবে। কি সুন্দর লাগছে চিরসবুজ চা বাগান, রংলি আর টি গার্ডেন। ফ্রেন্ডস, আমরা গত বছর এই তাকদা দিয়েই তিনচুলে থেকেছিলাম একটা হোমস্টেতে। সেই সময়ের যা ওয়েদার, সেটাও মার্চ মাস ছিল, এখনকার ওয়েদার একদম এক। আর ওয়েদারটা কীরকম এই দেখো, পুরো চারদিকে মেঘ। এতক্ষণ আমরা একটু নিচে নিচে ছিলাম, ওপর দিকটা মেঘলা কুয়াশা লাগছিল, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে পুরো আমরা মেঘের মধ্যে আছি। এই একেই বলে, মানে কি বলবো, মানে পুরো মেঘ যে একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা পুরো বোঝা যাচ্ছে। আমরা এখন ধুপির জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, আর মেঘটা কিরকম ঢুকছে দেখো। এই যে তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 3। ফ্রেন্ডস, এই যে তাকদার ব্রিটিশ বাংলো বা হেরিটেজ বাংলো, এটা হেরিটেজ বাংলো নাম্বার 3। সামনে থেকে পুরোটা পরে দেখাচ্ছি, আগে আমাদের রুমটা দেখিনি, কারণ একবার আমরা ঢুকে গেলে আমার সব গ্যাজেটস ছড়িয়ে গেলে রুমটার অবস্থা যা হবে সেটা দেখানোর মতো নয়। এইটা একটা রুম, আমাদের দুটো ফ্যামিলিতে দুটো রুম, এদিকে একটা ডবল বেড, ওদিকে একটা ডবল বেড। আর রুমটা প্রচণ্ড ক্যাপাসিয়াস। আর এদিকে এরকম একটা ওয়ার্ড্রপ মতো আছে, আর এদিকে সোফা টেবিল, এদিকে একটা ছোট্ট সোফা মতো আছে, এদিকে একটা আয়না, আর এদিকে হচ্ছে বাথরুমটা ভালোই স্পেসিয়াস, খুব সুন্দর। আর ওদিকে মিরর আছে, এদিকে বেসিন, আর এদিকে গিজার অ্যাভেলেবেল। একটা এই শোপিস মতো রেখেছে, ব্রিটিশ আমলে যেগুলো হতো বা আদিকালের বাড়ি যেমন। আর এরকম কাঠের পিলার, কাঠের এদিক ইয়ে। আর আর পাশে আবার কিছু রুম আছে, সেইগুলোতে বড় বড় একদম দুটো রুমের একদম কম্প্যাক্ট। বড় ফ্যামিলি আসলে ওখানে আবার একটা ডাইনিং আছে, সেখানে আবার ফায়ার প্লেস আছে। মানে আগেকার দিনে সেই যে ফায়ার প্লেস হতো না, চিমনি, যেটার মাথা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, ওই যে চিমনির মাথা, ওই রুমগুলো থাকলে ওই চিমনির মাথাটা, মানে ওই চিমনিটা পাওয়া যেত। ওটা এখন ইউজ হয় না, কিন্তু ওটা মানে আগে ইউজ হতো ব্রিটিশ আমলে, পুরো ব্রিটিশ আমলের ঘর। আর এখান থেকে ভিউটা এরকমই। এই তাকদাতে এইরকম মিষ্টি ওয়েদার থাকে সব সময়, ব্রিটিশ আমল থেকেই এরকম মিষ্টি ফগি ওয়েদার থাকে বলে তাকদাতে ব্রিটিশরা মিলিটারি ক্যাম্প মানে পেতেছিল এখানেই, মানে তাকদাতে মিলিটারি ক্যাম্প গঠন করেছিল, যাতে শত্রুপক্ষ এখানে মিষ্টি থাকে বলে চট করে স্পট না করতে পারে। তাই জন্য এখানে এই এই জায়গাটায় ওরা মিলিটারি ক্যাম্প পেতেছিল। তখন থেকেই এই জায়গাটা মিষ্টি ফগি, মানে 100 দিনের মধ্যে 99 দিনই এরকম ওয়েদার থাকে। চারদিক থেকে কিছুটা এরকম, সামনে এরকম বসার জায়গা আছে, খুব সুন্দর লাগবে। আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন এখানে 2 দিন থাকতে, আমরা বললাম 2 দিন থাকবো না, তবে এখন মনে হচ্ছে 2 দিন থাকলে ভালো হতো। এই তাকদা হেরিটেজ বাংলো এলে 2 দিন থাকলে খুব ভালো হয়, তাহলে এখানকার লোকাল সাইট সিনগুলো করে নিতে পারবে একদিন, আর একদিন ভালো করে উপভোগও করতে পারবে। তা আমরা যেহেতু আগের বছর উপভোগ করে গেছি ওই সাইট সিনগুলো, এবারে এখানে 2 দিন থাকছি না, একদিন থেকেই অন্য অফবিট প্লেসগুলো কভার করব। ফ্রেন্ডস, আর একটা জিনিস বলা হয়নি, এই রুমের যে খাটগুলো আমরা কি দেখি নর্মাল হোমস্টে বা হোটেলে যে রুমের খাটগুলো হয় সেগুলো মডার্ন টাইপের হয়, কিন্তু এই খাটটা দেখো, খাটের পায়াগুলো সেই আদিকালের সেই রকম ডিজাইনটা পুরো আদিকালের মতো। ওই যে এই দুটো বেড, খুব সুন্দর লাগছে রুমটা, খুবই ক্যাপাসিয়াস, খুবই সুন্দর রুমটা। ফ্রেন্ডস, আমরা এই একটু ফ্রেশ হয়েছি, জুতোটা চেঞ্জ করে পাটা ভালো করে ধুলাম, কারণ পুরো খালি পায়ে এসেছি। পুরো তিস্তা রিভার থেকে যখন রাফটিং করে এসে নামলাম, তারপর থেকে রাস্তা পর্যন্ত খালি পায়ে আসতে হয়েছে, ভালো করে ধুয়ে এই বেরিয়ে পড়েছি এখন লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাওয়ার পথে একটা জিনিস চোখে পড়লো, এই ফুলটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, এর পাতাগুলোর একটা অন্যরকম স্টাইল। এই যে গাছটা, পাতাগুলো প্রত্যেকটা মাটির দিকে হেলানো, এরকম হেলানো, কতটা বুঝতে পারছো জানি না। তারপরে এর মুখ থেকে ফুলটা উঠছে, মানে ফুল এরকম আর পাতাটা এরকম দারুণ লাগছে। আর পুরো অনেকটা জবা ফুলের কায়দার,
ওই থোকা জবা হয় ওই রকম। এটা হচ্ছে কুড়ি, এটা এখনো পুরোপুরি ফোটেনি, এইটা পুরোপুরি ফুটেছে। এরকম দূর থেকে আবার দেখাচ্ছি কি সুন্দর গাছটা লাগছে দেখো। এরকম আরও যখন ভরে যাবে কি অপূর্বই লাগবে ভাবতে পারছো। আর এই দিকটাই বেশি মানে ফুল ফুটেছে বলে বেশি ভালো লাগছে। চলো ওইটা ডাইনিং রুম, ওখানে লাঞ্চ করতে যাই চলো। ফ্রেন্ডস চলে এসেছি এখন ডাইনিংয়ে। এই ডাইনিংটা দেখে খুবই সুন্দর লাগছে, কারণ কি এখানে ডাইনিং টেবিল, যে খাবার ডাইনিং টেবিল, খাবার রাখার যে বড় বড় স্ট্যাকগুলো সেগুলো খুবই ঐতিহ্যময়। দেখো এই ডাইনিং টেবিলটা বোঝাই যাচ্ছে এটা খুবই পুরোনো আমলের স্টাইলের, মানে ব্রিটিশ আমলের স্টাইলের। দেখো এটা পায়া স্টাইলগুলো এইরকম ভালো কাঠ, আর এইগুলো দেখো কি সুন্দর লাগছে। এগুলো পুরো ব্রিটিশ আমলের, এগুলো স্টাইলগুলো দেখলেই বোঝা যাবে। যতই নতুনত্ব কাঁচের বেশি ডিজাইনের বেরোক না কেন, এইগুলোই আমার যেন বেশি ভালো লাগে। কি সুন্দর সাজানো, ওই দিকটা কিচেন আর এদিকে ডাইনিং টেবিলটা। চলো খেতে শুরু করি, তারপর এক এক করে রিভিউ দিচ্ছি। টাকদা হেরিটেজ বাংলো সত্যি ভালো, খুব ভালো লাগলো। তোমরা টাকদা হেরিটেজ বাংলো এমনিও বুক করতে পারো। এমনি বুক করতে অনলাইনে একটা সাইট আছে হেরিটেজ প্রপার্টি বলে, হেরিটেজ বাংলো প্রপার্টি এরকম, ওখান থেকে কোয়ারি পাঠাবে, তারপর ওরাই তোমাদের আবার ইমেল করে জানতে চাইবে কজন কী ব্যাপার, সেই অনুযায়ী বুকিংটা তোমাদের নেবে। বা আমাদের এরকম যারা কোনো ট্যুর অপারেটার সাথে আসছো, আমাদের যেমন চিরিং ভাইয়ের সাথে এলাম, চিরিং ভাই আমাদের এইটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমি চিরিং ভাইয়ের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আর একটু পরে গিয়ে ওনার সাথে আলাপ করে দেবো। খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে ঘোরায়, কোনো অসুবিধা হবে না। আশা করি মানে তোমরা এসো এখানে ওনার সাথে, আশা করি তোমরা হতাশ হবে না। নিয়ে নিচ্ছি ডাল, বাঁধাকপি, স্যালাড আর ভাত। খাওয়া শুরু করলাম। ডালটা বেশ গরম, ডালটা কিসের ডাল বুঝতে পারছি না, মনে হচ্ছে অড়হর বা ছোলা ওরকম মোটা ডালের কিছু হবে। ভালো হয়েছে ফ্রেন্ডস। ডাল, বাঁধাকপি আর আলু ভাজা দিয়ে খাওয়ার পর এখন নিয়ে নিয়েছি চিকেনটা। এখানে দেখলাম চিকেন দিয়েছে, আমি ভাবলাম ডিম দেবে হয়তো, তাহলে হয়তো রাত্রিরে ডিম দেবে। চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা বেশ ভালো হয়েছে, চিকেন মশলা দিয়েছে। ফ্রেন্ডস আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ বলবো কি, এটা বিকেলে স্ন্যাক্সও বলা চলে। যদিও লাঞ্চ করলাম পুরো কটা বাজে, 4:15-20 হবে এখন করলাম লাঞ্চ। কি করব বলো, আজকে অনেকক্ষণ ওই তিস্তা রিভারে রাফটিং করতে গিয়ে অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে। আর চারদিকটা দেখতে পাচ্ছ পুরো মেঘে মেঘ, মানে যখন এসছিলাম সেই সময় কিছুটা কম মেঘ ছিল। এখন মানে এই সামনে আমরা যেখান থেকে এলাম ওখানেও কিছু দেখা যাচ্ছে না, চারদিকে প্রচণ্ড মেঘ। টাকদা তো মেঘেরই রাজ্য, তাই জন্য তো ব্রিটিশরা এখানে মিলিটারি এরিয়া পেতেছিল, যাতে দস্যুরা এখানে স্পট না করতে পারে। সেই সময় থেকে এখানে বরাবরই মানে 100 দিনের মধ্যে 99 দিনই এখানে মিস্ট থাকে, মানে একদম কুয়াশাচ্ছন্ন আর একদম পুরো মেঘলা। এবার বেশি কথা বলছি না, ঠান্ডাও লাগছে। লাঞ্চ খুবই ভালো ছিল, খুব টেস্টি ছিল। চিকেন দিয়েছিল, ভাত দিয়েছিল, আলু ভাজা, বাঁধাকপির তরকারিটা লোকাল বলে খুব সুন্দর লেগেছে। কিন্তু বাঁধাকপির তরকারিটা যে আহামরি করে রান্না করেছে এমন কিছু না, কিন্তু বাঁধাকপির যে মানে এটা দেশি একদম চাষ করা বাঁধাকপি বলে ওর টেস্টটা একটু অন্যরকম লেগেছে, কিন্তু ভালো লেগেছে। ডাল আর আলু ভাজা দিয়েছিল, আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আবার গরম করে দিল। খুব ভালো এখানটায়, মানে খুব পরিষেবা খুবই ভালো। এবার ঘরে যাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। বিকেলে বারবিকিউ হবে, মানে চিকেন বারবিকিউ, তখন আবার ব্লগটা কন্টিনিউ করব। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। আমাদের ডেকে এখন দিয়ে গেল আলুর পকোড়া, ভেতরে আলু সেদ্ধ আর পকোড়া আর চা। এই যে চা আর পকোড়া, দারুণ খেতে, সাথে সস ভালোই লাগছে। তোমাদের চায়ের কেটলিটা দেখায় একবার, এই রকম হচ্ছে চায়ের কেটলি, অন্যরকম। সো ফ্রেন্ডস, চা আর পকোড়া খাওয়ার পর চলে এসেছি এখন বাইরেটা খুব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদার সেই একই, পুরো মিষ্টি এবং ফগ বলবো না ক্লাউড বলবো, মানে
কুয়াশা বলবো না মেঘ বলবো জানি না, পুরো চারদিকে কুয়াশা, স্যাঁতস্যাঁতে ভিজে যাচ্ছে শিশিরের মতো। আর এদিকে হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ। এখানকার চিকেন বারবিকিউ হওয়ার প্রসেসটা পুরোটাই অন্যরকম। এই একটা পুরো একটা মেশিন বড়, এর ভেতর দিয়ে এখান দিয়ে কাঠ দিচ্ছে, আর কাঠ দিয়ে এই যে হচ্ছে চিকেনগুলো এই কাঠের আঁচে পুড়ছে। এই আগুনের সামনে দাঁড়িয়ে আছি। এখানকার বারবিকিউয়ের প্রসেসটা পুরো আলাদা। যতটা দেখাচ্ছে দেখো, আমি আমি আলাদা দেখাচ্ছি। এই এখন বেশি তাপ হয়ে যাচ্ছে বলে একটু জল দিয়ে নিভিয়ে দিচ্ছে, নাহলে চিকেনগুলো একদম কালো হয়ে পুড়ে যাবে, তাই এখন একটু জল জল দিয়ে দিচ্ছে। আর চিকেনের পিসগুলো বড় বেশ মানে এই বারবিকিউটা একদম প্রফেশনাল বারবিকিউ হচ্ছে। আমরা 2023 সালে একবার লাটাগুড়িতে ছিলাম, সেই সময় এরকমভাবে বারবিকিউ করা হয়েছিল। আর নর্মাল হোমস্টেটও টুকটুক করে অল্প ঘরোয়া স্টাইলে বারবিকিউ হয়, বাট এটা খুবই প্রফেশনাল স্টাইল। দারুণ লাগলো। এখান দিয়ে কাঠ কুটো দেয়, আর এর মুখটা এরকম ঢাকা থাকে যখন ইউজ হয় না, যাতে বৃষ্টি ফিষ্টি না আসে। আর এখন খুলে দিয়েছে, এখানে বারবিকিউ হচ্ছে। এ আবার জল দিয়ে দিল যাতে করে বেশি তাপ না তেতে কালো না হয়ে যায়। আর কন্টিনিউয়াস বাটার ব্রাশ করে যাচ্ছে, তাহলে ভেতরটা একদম ময়েশ্চার থাকে আর হেব্বি একটা বাটারের টেস্ট হয়। ফ্রেন্ডস, এতক্ষণ ওই বারবিকিউয়ের সামনে ছিলাম, তাই একটু এইদিকে এলাম। চারদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে। এদিকে কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আলোগুলো এরকম একটা মনে হচ্ছে যেন আগুন জ্বলছে সেরকম, তাও ঝাপসা হয়ে যাচ্ছে। ওই দিকটা অবস্থা দেখো, ওইদিকে একটা স্ট্রিট ল্যাম্প আছে, ওইটাও কিছু বোঝা যাচ্ছে না। ওইদিকে আলোগুলো মনে হচ্ছে আগুন জ্বলছে, তাও পুরো ঝাপসা। এসব পুরো একদম বিশাল কুয়াশা, মানে এত কুয়াশা আমি দেখিনি। এটাকে কুয়াশা বলবো না মেঘ বলবো জানি না, যাই হোক প্রচণ্ড লেভেলে, মানে সামনের ভিজিবিলিটি কিচ্ছু দেখা যাচ্ছে না। দূরের তো বাদই দাও, সামনে আমরা 1 হাত বাড়ালে কিচ্ছু দেখা যাচ্ছে না। চারদিকের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম, লাইটগুলো যখন জ্বলছে বেশ সুন্দর লাগছে। ওইখানে আমাদের বারবিকিউ হচ্ছে সেটাই দেখা যাচ্ছে না, তার মানে বুঝতেই পারছো ওই দিকে আমাদের গাড়ি আছে, এইটা আমাদের রুম, আর এটা ডাইনিং। আজকের ব্লগটা মূলত এই কাল সকাল পর্যন্ত যেটা হবে সেটা এই ব্রিটিশ বাংলো বা হেরিটেজ বাংলোটা নিয়েই হবে। এখানে খাওয়া দাওয়া কী কী ঘুরলাম এই টুকটাক। তারপর চিকেনগুলো কত ঝলসে গেল। এই যে খুলেছে, এবার বন্ধ করে দেবে। এই বন্ধ করে দিলে ভেতরে পুরো স্মোকি ফ্লেভারটা হয়ে যাবে, মানে একদম স্মোকটা একদম ভেতরে গেঁথে বসে যাবে, তাহলে সুন্দর স্মোকি ফ্লেভার হবে আর খেতেও দারুণ লাগবে। আমরা যেটা বাড়িতে ওই চারকোল ফারকোল দিয়ে স্মোকি করার চেষ্টা করি, এখানে এইভাবে হয় আর দারুণ হয় খেতে। আমার মানে এখনই জিভে জল চলে আসছে, তখন 2টো পকোড়া খেলে আমার হজম হয়ে গেছে এত তাড়াতাড়ি, মানে এই দেখে ফটাফট খাবো। তারপর আবার আজকে লাঞ্চটা দেরিতে হয়েছে বলে মানে পরপর খাওয়া হয়েছে, লাঞ্চ স্ন্যাক্স এইটা আবার ডিনার। লাঞ্চটা আজকে অনেক দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছিলো খেতে প্রায়। এই যে চিকেন ঝলসানো রেডি, এবার চিকেনগুলো ওটে তুলছে, এবার আমাদের সার্ভ করবে। চলো এবার ঘরে বসে আগে থেকে বসে পড়ি রেডি হয়ে। ফ্রেন্ডস, তবে এইমাত্র ডিসিশান চেঞ্জ করলাম। এত সুন্দর সারাউন্ডিং অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ, এই সময় ঘরের ভেতর বসে ভালো লাগে। এইখানে টেবিল পাতা আছে, আইদার এখানে বা ওখানে টেবিলের ছাতাও আছে, ওইখানে বসে খাই। এখন আর অত বৃষ্টিটা তেমন পড়ছে না, এখানে বসে খাই, সবচেয়ে আনন্দ লাগবে। চলো এনজয় করি। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ডস, এই যে ওপেন করলাম চিকেন তন্দুরি বা চিকেন বারবিকিউ, খেয়ে টেস্ট করে দেখি। সাথে দিয়েছে পেঁয়াজ, স্যালাড, শসা আর প্লেট। এক এক করে খাই, চলো। ব্যাস এবার তুই খা, তুই খা, এই যে নিয়ে নিয়েছি, এটা তুই নে। দাঁড়া দারুণ হয়েছে, দারুণ। দাঁড়া দাঁড়া চিটা আদিম মানুষ হয়ে গেছি আমরা। এনে সফট আছে, দারুণ সব, সফট দারুণ হয়েছে। এই যে চিকেন, এটা পুরো সলিড চিকেন। ওটা আমাদের দুজন। ফ্রেন্ডস, এখন ঘড়ির কাঁটায় 9টা 10 মতো হবে, রাত 9টা 10। এখন আমরা চলে এসেছি ডিনার খেতে। ডিনারে আজকে সকালে যেহেতু মানে দুপুরে চিকেন দিয়েছিল, এখন ডিম দেবে, ডিম কারি,
রুটি আর একটা কোনো সবজি। এটা আমার মুখস্থ হয়ে গেছে অফবিটে ঘুরতে ঘুরতে। চলো ডিনারটা করি। আর চিকেন তন্দুরিটা সত্যি ভালো ছিল, দারুণ ছিল চিকেন তন্দুরিটা। তন্দুরি বা চিকেন বারবিকি যাই বলো, হেভি প্রসেসে করেছে, একদম পুরো প্রফেশনাল ওয়েতে। খেতে তেমনি টেস্টি। এরকম অন্য জায়গায় হলে ঘরোয়া স্টাইলে অল্প মানে ছোট আকারে করতো, অত টেস্টি হতো। এটা ভাস্ট আকারে বাটার দিয়ে, খুব বাটারের টেস্ট ছিল, দারুণ লেগেছে। তাহলে এবার প্লেটগুলো ডিস্ট্রিবিউট করে নিই, হাতটা ধুয়ে আসি। আর এখানে জল হচ্ছে কনকনে ঠান্ডা, এই হাত ধুচ্ছি বাবা, বরফ ঠান্ডা জল, মনে হচ্ছে ফ্রিজের জল। ফ্রেন্ডস, নিয়ে নিয়েছি রুটি আর হচ্ছে আলু কপির তরকারি, আর এটা দিয়েছে ডিম। রুটিগুলো কি নরম, তন্দুরি রুটির কায়দার, কি সুন্দর মোটা সুন্দর রুটিগুলো। চলো এবার খাই। ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে, খুবই ভালো ছিল এখানকার খাবার, আমার খুবই ভালো লাগছে। ডিম কষা ছিল, আলু ফুলকপি তরকারি ছিল, আলু ফুলকপির তরকারিটা একদম অসাধারণ। আর রুটি ছিল, আর একটু ভাত দিয়েছিল আমার ভাইয়ের জন্য, খুবই ভালো ছিল খেতে, কোনো অসুবিধা নেই। ব্লগটা আজকের মতো এই পর্যন্ত রাখছি, আবার কালকে সকালে উঠে কন্টিনিউ করব। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। এখন প্রচণ্ড কুয়াশা, মুখ থেকে বেরোচ্ছে ধোঁয়া, আর চারদিকে কুয়াশা একেবারে, মানে ওয়াটার ড্রপলেটস একদম চোখে দেখা যাচ্ছে, মানে এত কুয়াশা, এত মেঘলা, মানে কি বলবো, চারদিক ধোঁয়াশা হয়ে যাচ্ছে, পুরো অন্যরকম পরিবেশ, একদম পুরো মেঘের ভেতর আছি, মেঘের স্বর্গরাজ্যে আছি পুরো। ভালো লাগছে, আবার একদিক থেকে মনের ভালো লাগা, আবার আর এক দিক থেকে মনের খারাপও লাগছে, কারণ একটু ভিউটা ভালো হলে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারতাম, সেটা একটা ব্যাপার। তাছাড়া ঠিক আছে, তবে রাখছি এখন। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 14ই মার্চ 2025, নতুন একটা সকালে তাকদা থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালে উঠে দেখি ওয়েদারটা খুবই ক্লিয়ার, এখন সূর্য মামা কিছুটা দেখা দিয়েছে, যদিও মেঘের আড়াল থেকে সূর্যের তাপটা অতটা নেই, কিন্তু হালকা একটা বেশ রোদ আছে, বেশ ভালো লাগছে। কাল রাত পর্যন্ত যা কুয়াশা ছিল, মানে এই আমি এখানে ভিডিও করলে পেছনে এই বাংলোটা এত সুন্দর দেখছো, এটা কিচ্ছু দেখতে পাচ্ছিলে না, একদম পুরো কুয়াশা ঝাপসা ঝাপসা দেখছিলে, মানে এই অবস্থা। এখান থেকে জাস্ট 2 হাত 3 হাত হবে, তাই এই অবস্থা। কিন্তু এখন অনেকটা ক্লিয়ার, ড্রোন ওড়ালাম, এই পুরো বাংলোর একটা ভিউ নিলাম, প্লাস দূরের ভিউটাও নিলাম। তবে আমার মন বলছে যে মেঘটা অনেকটাই কেটে গেছে, কারণ এখন কিন্তু আকাশে ভালোই, মানে নীল আকাশ, আর ওই দিকটাই মেঘ। এখন আমাদের চা দিয়েছে, চলো চাটা খেয়ে নিই, তারপর আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেমন 9টা 9:30টার দিকে। আজকে খেপে সাইট সিন হবে, মানে প্রথমে মার্গারেট ডেক, তারপর সোনাটা মনেস্ট্রি হয়ে কার্শিয়ংয়ের হোমস্টে থেকে, তারপর কার্শিয়ং কিছু সাইট সিন করে আবার ঘরে ফিরবো, মানে লাঞ্চের আগে লাঞ্চের পরে দুবার সাইট সিন হবে। সো ব্লগটা দেখতে থাকো। এবার চা দিয়ে দিয়েছে, চা খেয়ে নিই। এদের কেটলিগুলো অন্যরকম দেখলাম, এরকম বড় একটা কেটলি, আর এদিকে সুগার দিয়ে দিয়েছে। আর এই যে এখন ঢেলে নিলাম, খুব সুন্দর চা, আর দিয়ে দিয়েছে চিনির প্যাকেট। চাটা খুব সুন্দর কিন্তু। ফ্রেন্ডস, হাতে করে চায়ের কাপটা নিয়ে বাইরে চলে এলাম, এই রোদ উঠেছে তো ভালোই লাগছে, এখান থেকে এই এদিকের ভিউ দেখছি, আর চায়ে চুমুক, দারুণ লাগছে। এই পাহাড়ি ওয়েদারে, মানে পাহাড়ি পরিবেশে খুবই সুন্দর লাগে। তোমরা চাইলে এখানে আসতেই পারো, এই যে প্রিয় মানুষের সাথে এখানে 2 দিন কাটাতেই পারো। আমরা 2 দিন এখানে থাকতাম, কিন্তু যেহেতু আমি এখানকার ডেডিকেটেড ব্লগস বানাচ্ছি না, মানে এখানকার সাইট সিনের, তাই জন্য আমরা এখানে 1 দিন থাকছি, নাহলে এখানে 2 দিন থেকে এখানকার যে নিয়ারেস্ট সাইট সিনগুলো, লামাহাটা, তিনচুলে, ওই সবগুলো করতাম, ওগুলো পরে করব। এবারে থাকছে কার্শিয়ং, সিটং আর তাবাকশি, এই 3টে মেনলি। ও বাহ, রোদটা দারুণ উঠেছে কিন্তু, আর এই চায় চুমুক ভালোই লাগবে। এই পরিবেশটা সত্যি ভালো লাগছে, এরকম পরিবেশ চট করে পাইনি, মানে সকালের দিকে সব জায়গায় প্রায় মেঘলা থাকতো, আশা করতে পারিনি এত সুন্দর ওয়েদার হয়ে যাবে। কালকে যা অবস্থা ছিল, এই চায়ে চুমুক দিতে দিতে সুন্দর লাগছে দেখতে। আর চাটা কিন্তু খেতেও অসাধারণ, মানে অন্যরকম লিকার চা, দারুণ হয়েছে। ফ্রেন্ডস, আমাদের এখন ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে এই আলুর তরকারি বা আলুর দম, আর দিয়েছে নানপুরি আর ডিমের অমলেট। এখন এই বাইরে বসে খাচ্ছি, সকালে প্রচুর রোদ ছিল। এই কটা বাজে, এখন বাজে 9টা 13, 9টা 13 বাজে, এখন পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। সাইডটা দেখতেই পাচ্ছ, সেই রোদের আভাস নিয়ে আবার মেঘে ঢেকে যাচ্ছে।
ফ্রেন্ডস নিয়ে নিয়েছি লুচি, অমলেট আর আলুর দম বলা ভুল হবে, আলুর তরকারি মতো, আলু সেদ্ধ করে জাস্ট ফ্রাই করে দিয়েছে। এখানে আলুর দম মানে এইরকমই, আমি দার্জিলিংয়ে একটা ভালো হোটেলে গিয়েও, খুব ভালো একটা বড় হোটেলে গিয়েও রেস্টুরেন্টে খেয়েছিলাম আলুর দম। আমাদের ওখানকার মতো আলুর দম কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে হচ্ছে আলু সেদ্ধ করে ওই আলু ঘন্ট ওই রকমটাকে আলুর দম বলে, সে মানে ছোট ঢাবাতে বলো বা একদম হাইফাই রেস্টুরেন্টে বলো। ফ্রেন্ডস, হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, ভালো খেতে ছিল, তবে ব্রেকফাস্টের লুচিগুলো একটু মোটা ছিল। আর এখানকার লুচি দেখেছি আমি মানে অফবিটের আটার তৈরি তো একটু শক্ত আর মোটা হয়। তারপর একটু বাইরে বসেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, লুচিটা অতটা ভালো লাগেনি, আদারওয়াইজ অমলেটটা মোটামুটি ভালো লেগেছে। আর আলুর দমটা তো বললাম। আর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ঘরে গিয়ে রেডি হয়ে গেছি, সোয়েটারটা পরবো আর গ্যাজেটসগুলো সব গুছিয়ে নেবো ঠিকঠাক। এখন পুরো মেঘ ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে চারদিকটা। এই যে তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 3, এদিকে একটা দোলনা, ওইদিকে আর একটা দোলনা। ফ্রেন্ডস, কাল থেকে আমরা এনার সাথে ঘুরছি। আপনার নাম? চিরিং শেরপা। এনার চিরিং ভাইয়ের সাথে ঘুরছি। কাল থেকে আমরা আগের বছরে একবার ঘুরেছিলাম, খুবই ভালো লেগেছে, তাই আবার এনাকেই কন্ট্যাক্ট করে এবারে প্রোগ্রামটা সাজিয়েছি। উনি আমাদের প্রোগ্রামটা পুরো সাজিয়ে দিয়েছে। উনি দার্জিলিং, অফবিট দার্জিলিং और कहाँ कहाँ घुमाते? কার্শিয়ং আর সিকিম भी करते করতে জাইলো প্রোভাইড করে দেবে তোমাদের। আর তোমরা এনাকে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, ভেহিকেল হয়ে যায়গা, তোমরা এনাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে ও স্ক্রিনে দিয়ে দিলাম। আশা করি তোমরা হতাশ হবে না, অবশ্যই কন্ট্যাক্ট করো, খুবই ভালো মানুষ, খুব সুন্দরভাবে ঘোরায়। फुल कंडक्टर टूर रहेगा हाँ। आपका, फूड स्टे एंड कार मिला के हाँ सब कुछ रहेगा। और आप लोग बस निश्चिंत हो कि बस एनजीपी नहीं तो एयरपोर्ट में आने का बस है, उसके बाद सब अपना হ্যাঁ, এনজিপি বা এয়ারপোর্টে চলে আসবে, ওখান থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, ফুল প্রোগ্রাম উনি সাজিয়ে দেবে। এবারটা উনি সাজিয়ে দিয়েছে। मुझे सोशल मीडिया में भी हाँ। आप टैग कर पाएंगे। हाँ। टूर्स है मेरा, और एबल टूर्स में आप लोग अबेल टूर्स। फ्रेंड रिक्वेस्ट भेज के आप लोग मेरे साथ टाइप भी हो सकते हैं। হ্যাঁ, আবেল ট্যুরসে ফ্রেন্ড রিকোয়েস্ট দিকে তোমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি কার্শিয়ং। ঠিক আছে, घूमते जा रहे हैं। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফ্রেন্ডস, আমাদের ঘোরা হয়ে গেল এই তাকদা হেরিটেজ বাংলো নাম্বার 3, খুবই ভালো ছিল। শুধু বাথরুমে ঠান্ডা জল আর গরম জলের কল দুটো একটু অসুবিধা ছিল, বাকি সবই ঠিক আছে, খুবই সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমরা এক্সপ্লোর করেছিলাম কার্শিয়ং, যেটা থাকবে নেক্সট এপিসোডে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।